ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আজকে আমি কোন ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি। হ্যাঁ, 2026-এর সবথেকে ট্রেন্ডিং ড্রামা হতে চলেছে এটি। আর এই ড্রামাটি সত্যি আমার অনেক মজাতে লেগেছে। আর এটা স্টোরি আমার এক্সপ্লেন করা সমস্ত ড্রামার থেকে একদমই আলাদা, যা সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় 600 বছর ধরে জংসিং ফ্যামিলি কোরিয়াতে শাসন করছে। কত রাজাই এলো আর গেল, বাট সময়ের সাথে সাথে কোরিয়ার উপর তাদের রাজত্ব শেষ হয়ে যায়। আর বর্তমান সময়ে তারা কোরিয়ার সংবিধান ফলো করছে আর রাজবংশীদের রয়্যালিটি দ্বারা চিহ্নিত করা হয় এবং তাদের কোরিয়ার সবথেকে ধনী প্রভাবশালী ফ্যামিলির লিস্টে ধরা হয়। নেক্সট সিন আমাদেরকে 2009 দেখানো হয়, যেখানে রয়্যাল একাডেমি নামে এক মানিগুণী স্কুল দেখানো হয়। আর এই স্কুলে শুধুমাত্র রয়্যাল ফ্যামিলি অ্যান্ড সেই সব ফ্যামিলির বাচ্চারা পড়তো যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো ভালো পোস্টে জব করতো, বাট সম্মান তাদেরকেই দেওয়া হতো বেশি যারা নোবেল ফ্যামিলি থেকে বিলং করে। আর আজ স্কুলে সামার এক্সামের রেজাল্ট বেরিয়েছিল, যেখানে নোবেল ফ্যামিলির এক জিও মিনসুক নামের ছেলে সেকেন্ড এসেছিল আর ফার্স্ট এসেছিল সং হিজু নামের এক মেয়ে। আর এই ছিল এই ড্রামার মেন ফিমেল লিড। বাট এই হিজু কোনো নোবেল ফ্যামিলি থেকে বিলং করতো না, যার কারণে জিও মিনসুকের সাথে অল টাইম তার ঝগড়া লেগেই থাকতো। এখানে র্যাঙ্কিং বোর্ড দেখে হিজু জিও মিনসুককে কথা শুনিয়ে বলে, কি রে, তুই বলেছিলিস না তুই নাকি এবারে এক্সামে আমাকে বেট করবি, বাট এবারেও তো তুই হেরে গেলি। মিনসুক বলে, ভালোই তো, আমার জন্যই তুই বেশি পরিশ্রম করলি অ্যান্ড এক্সামে ফার্স্ট এলি। যা শুনে হিজু বলে, পরিশ্রম, এখানে পরিশ্রম করার কি আছে, তোর কি কোশ্চেন পেপার একটু বেশি টাফ মনে হয়েছিল? তুই এটা অ্যাকসেপ্ট কেন করে নিচ্ছিস না যে প্রত্যেকবারের মতো তুই এবারে আমার কাছে হেরে গেলিস? মিনসুক রেগে বলে, তুই মনে হয় তোর জায়গাটা ভুলে যাচ্ছিস, তুই কোনো নোবেল ফ্যামিলি থেকে বিলং করিস না। হিজু বলে, নোবেলের বাচ্চা, মুখ সামলে কথা বল, না হয় কোনোদিন আমার হাতে তোকে মার খেতে হবে। অ্যান্ড তার স্যার ঠিক করে বলে, নিজের স্যারটা আগে ঠিক করে পড়া শিখে নে, তারপর নিজেকে নোবেল ফ্যামিলির বলে পরিচয় দিবি। যেহেতু হিজু স্কুলের মধ্যে ফার্স্ট এসেছিল, তাই তাকে প্রিন্সিপাল অফিসে ডাকা হয়েছিল তার প্রশংসা করার জন্য নয়, বরং তাকে কথা শোনানোর জন্য যে এক গরিব ফ্যামিলির মেয়ে কী করে ফার্স্ট হতে পারে। আর তাকে এক অ্যান্টিক পিস দেখিয়ে বলে, তুমি জানো এটা কে তৈরি করেছিল? আর ওই পার্সনের ছবি দেখায় বলে ভালো মানুষ ছিল, বাট কেউই জানে না যে তার ড্যাড কে ছিল। অ্যান্ড ওই অ্যান্টিক পিসটি হিজুকে দিয়ে দেওয়া হয় যেহেতু সে ফার্স্ট এসেছিল তার প্রাইজ হিসেবে। বাট এখানে প্রিন্সিপাল ইনডাইরেক্টলি তাকে কথা শোনাচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের হিজু জানতো না তার ড্যাড কে ছিল, সে এক অবৈধ সন্তান ছিল। বাইরে এসে ওই অ্যান্টিক পিসটি একটি ডাস্টবিনে ফেলে দেয়, কারণ তার অপমানিত বোধ হয়েছিল। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় আর আমরা হিজুকে দেখি সে এক কোম্পানির সিইও ছিল অ্যান্ড সে খুব রেগেছিল, কারণ তাদের কোম্পানির সেল অনেক বেশি ডাউন যাচ্ছিল আর নাই তাদের কোম্পানিতে নতুন কাস্টমার আসছিল। তখন হিজুর সেক্রেটারি তাকে নিতে চলে আসে। সে একটু রেগে বলে, হ্যাঁ আমার মনে আছে আজ কিংয়ের বার্থডে, তাই তুমি যাও, আমাকে বিরক্ত না করে। আর স্মাইলের সাথে নিজে থেকেই বলে, এবার দেখাচ্ছি সকলকে মজা। এরপর আমরা দেখি সে তার সেক্রেটারির সাথে যাচ্ছিল। আর এদিকে আমাদেরকে এই ড্রামার মেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল লিও। লিওর দায়িত্ব ছিল কিং এর পরে ডিসিশন নেওয়া, মানে কিং যদি কোনো বিষয়ে ডিসিশন নিতে না পারে তখন লিও সেটা নেবে। লিও বাদ নিচ্ছিল অ্যান্ড বাইরে সমস্ত সার্ভেন্ট তার বাইরে আসার অপেক্ষা করছিল, বাট সে কিছু আনসার দেয় না। তখন সেখানে তার চই আসে যে লিওর ম্যানেজার ছিল অ্যান্ড সে ভিতরে গিয়ে তাকে বলে, আপনি কিংয়ের বার্থডের জন্য কি গিফট নিয়েছেন? যখন কি লিও তো তার উপর গান পয়েন্ট করে অ্যান্ড বলে, দেখাচ্ছি তোমাকে আমি কি গিফট নিয়েছি। অ্যাকচুয়ালি সেখানে মজা করছিল। সরিতাকে বলে, স্যার আপনি এই ড্রেসটা চেঞ্জ করে নিন, এটা কারণ এটা পার্টির জন্য সুটেবল নয়। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয়, যেখানে পার্টিতে হিজু পৌঁছে গিয়েছিল অ্যান্ড সে এখানে সকলের থেকে একদমই আলাদা লাগছিল, কারণ সে একদম বোল্ড সেজে পার্টিতে এসেছিল। যখন কি এখানে নিয়ম ছিল কোনো শুভ কাজে রেড পরে আসা অ্যালাউ নয়, বাট হিজু তো তার মতো ছিল অ্যান্ড এখানে সে হাওয়াতেই কিস ছুড়ে দেয়। ইভেন তো এখানে রিপোর্টারও তারপর কমেন্ট পাস করছিল যে, ওয়াও ম্যাডাম, আজ তো আপনাকে সব থেকে আলাদা লাগছে। এরপর আমরা জানতে পারি এটা তো তার একটা বিজনেস স্ট্র্যাটেজি ছিল নিজের কোম্পানির সেল আবারও গ্রো করার জন্য। আর ঠিক তার প্ল্যান মতোই কাজ হয়। সোশ্যাল মিডিয়াতে তার ফটোটি আসার সাথে সাথে তার এই ড্রেস, ইভেন তো পার্স, শুজ সব সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে যায়। আর এখানে পার্টিতে 3টি মেয়ে হিজুর উপরেই কমেন্ট পাস করছিল, তাকে উল্টো পাল্টা কথা বলে যে সে তো কারোর অবৈধ সন্তান, সে তো নিজেই জানে না তার বাপকে। আর এইসব শুনে হিজুর অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে ওয়াইনের গ্লাস ভেঙে তাদেরকে দেখায়। মেয়েরা ভয় সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে তার বড় ভাই সেখানে এসে পৌঁছয়, যে তাকে বলে, সত্যি তোমার ড্রেসিং সেন্স বোধ বলে একটু নেই,
তুমি এইটুকু জানো না যে কোথায় কি পড়ে আসতে হবে, আর এদিকে তোমার কোম্পানিও ডুবে যাচ্ছে। আমাকে দেখো, আমি আমার লাইফে কত বেশি সাকসেস। সে বলে, বড় ভাই তুমি তোমার মুখটা একটু কম চালালে আমি বেশি খুশি হতাম। এরপর সকলকে ভেতরে ডাকা হয় খাওয়ার জন্য, আর এখানে সবার লাস্টে হিজু বসেছিল। আর এখানে আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখি যে তার মমের সাথে বসেছিল, আর আমরা জানতে পারি এই ছোট্ট বাচ্চাটি হচ্ছে এই দেশের কিং। বাট এখনো তাদের সমস্ত রিচুয়াল শুরু হচ্ছিল না, কারণ তারা কারোর আসার অপেক্ষা করছিল। হ্যাঁ, তারা লিউর আসার অপেক্ষা করছিল। আর যখন এখানে লিউ আসে, কুইন তাকে বকা দেয় যে তোমার টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আর এটা তুমি কি পড়ে এখানে এসেছো। লিউ বলে, এটা তো আমাকে কিং দিয়েছিল, তাই আমি এটা পড়ে এলাম। কিং বলে, হ্যাঁ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আজ। এরপর সমস্ত রিচুয়াল শুরু হয়, আর সবাই শেষে বার্থডে বয় মানে কিং উইশ লিখে, আর তাতে লেখা ছিল কুইন অ্যান্ড লিউ সবসময় যেন হ্যাপি থাকে, আর তার সাথে সাথে আমাদের দেশের প্রজারাও। এরপর সকলেই নিজেদের মতো এখানে এনজয় করছিল। তখন সেখানে পিএম আসে হিজুর কাছে। হিজু বলে, আপনি কোথায় বসেছিলেন? আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছিলাম না। পিএম বলে, অ্যাকচুয়ালি আমি সামনের দিকে বসেছিলাম। তুমি বলো তোমার কেমন এখন ফিল হচ্ছে নিজের ভাইকে বিজনেসে বিট করে? আর তুমি আজকে রেড ড্রেস পরে কেন এসেছো? হিজু বলে, কেন আমাকে হট কি লাগছে না? পিএম বলে, না তা নয়, অ্যাকচুয়ালি প্যালেসে রেড ড্রেস পরে আসা অ্যালাউ নয়। হিজু বলে, আমার জানা ছিল না, আমি আমার পছন্দের ড্রেস পরে এসেছি। এখানে চয় আসে, আর পিএমকে বলে, আপনাকে লিওন ডাকছে। লিওন বলে, কি ব্যাপার, আজ তো সমস্ত মেয়েরা আপনাকেই দেখছিল। পিএম বলে, না না, আমাকে নয় বরং আপনাকে। লিওন বলে, আমার মনে হচ্ছে আমার বিয়ে করে নেওয়া দরকার, আর তারপর আমি প্যালেস ছেড়ে চলে যাব, অ্যান্ড তুমি আমার জায়গাটা নিয়ে নিও, আর সমস্ত কাজ তুমি সামলাবে তারপর, কারণ এখনও আমাদের কিং অনেক ছোট। পিএম মানা করে দেয়। লিওন বলে, ঠিক আছে, তাহলে এমন করো যাতে আমার বিয়েই না হয়। অ্যাকচুয়ালি লিওন বিয়েই করতে চাইছিল না। আর সেখানে আমরা হিজুকে দেখি যে নেটওয়ার্ক খোঁজার চক্করে এক প্রাইভেট জায়গাতে চলে আসে, আর তাকে দেখে লিওন বলে, কে তুমি, অ্যান্ড এখানে কি করছো? হিজু বলে, আমি এই প্যালেসের নই, আমি এখানে ভুলে চলে এসেছি। লিওন বলে, তোমার আসা উচিত হয়নি, কারণ এটা পাবলিক প্রপার্টি নয়, এটা রয়্যাল ফ্যামিলির লোকেরাই শুধুমাত্র ব্যবহার করতে পারবে। তাই আমার 3 গুণার সাথে সাথে এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে জেলে ভরে দেবো। আমি তোমাকে সুযোগ এই জন্য দিচ্ছি কারণ তুমি আমার থেকে জুনিয়র। হিজু একটু কনফিউজ হয়ে যায়, তখনই ব্লাস্ট হওয়ার শব্দ শোনা যায়, আর আমরা দেখি সেখানের এক সাইডে আগুন লেগে গিয়েছিল যেখানে ছোট কিং ছিল। আর আগুন দেখে তো লিওন ট্রমাতে চলে যায়, কারণ পাস্টে ঠিক এমনইভাবে তার পিতা মারা গিয়েছিল যে এই দেশের কিং ছিল। লিওর কোনোই দোষ ছিল না এসবের মধ্যে, বাট তাও কুইন এসে না বুঝে শুনেই তাকে থাপ্পড় মেরে দেয় অ্যান্ড বলে, তুমি আমার ছেলেকে মারতে চাও শুধুমাত্র এই জন্যই যে তোমার ড্যাডের মৃত্যু ঠিক এইভাবে হয়েছিল, যখন কি ছোট রাজা একদমই ঠিক এবং সুরক্ষিত ছিল। এরপর পিএম বাইরে আসতে আসতে ভাবছিল যে আসলে এখানে আগুনটা কে লাগালো, কারণ 3 বছর আগে ঠিক এমনই এক দুর্ঘটনা ঘটেছিল যেখানে রাজা মারা গিয়েছিল। তাই তার লোকেদের এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। এরপর হিজু যখন তার কারের কাছে আসে, সেখানে তার সেক্রেটারি তাকে দেখে বলে, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? সে বলে, ওই সাইডে আগুন লেগেছে। যা শুনে সেক্রেটারি বলে, লিয়ান কেমন আছে? হিজু বলে, তা জেনে তোমার কি লাভ, চুপচাপ কারে চলো। আর এরপর আমরা জানতে এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে হিজু আর্চারি প্র্যাকটিস করার জন্য লুকিয়ে লুকিয়েই এক প্রাইভেট প্রপার্টিতে চলে এসেছিল। আর যখন লিওন তাকে দেখে নেয়, সে জিজ্ঞাসা করে, তুমি কি আর এখানে কি করছো? সে বলে, আমি 8 ক্লাসে পড়ি। যা শুনে লিওন বলে, তুমি কি জানো না 10th ক্লাসের নিচের জুনিয়রদের এখানে আসার পারমিশন নেই? সে বলে, হ্যাঁ আমি জানি, বাট তুমি বলো তুমি এখানে কি করছো? লিওন তাকে অ্যাপ্রুভাল পেপার দেখায় যে তার এখানে আসার পারমিশন আছে। হিজু জানায়, আমি জিও মেনসুক নামের এক ক্লাসমেটের থেকে এখানের কি চুরি করেছি, সেও আমার ক্লাসের, বাট জানি না তার কাছে এই কিটি কি করছে, যখন কি আপনি বললেন যে 10th ক্লাসের নিচের বাচ্চাদের এখানে আসা অ্যালাউ নয়। কারণটা হয়তো আমি জানি, কারণ ওই ছেলেটি নোবেল ফ্যামিলি থেকে বিলং করে। যখন কি একটি স্কুলের সকলকে সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা দেওয়া দরকার, এখানে রুল সকলের জন্য আলাদা আলাদা কেন? আর সে রেগে টেগে সেখান থেকে চলে যায়। আর এখানে এই ভিডিওটি শেষ হয়। বন্ধুরা, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।